এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি শারমান অ্যালেক্সির লেখা কবিতা ক্রো টেস্টামেন্টের বাংলায় বিশ্লেষণ করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। যাই হোক, সরাসরি আমরা চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। প্রথমে আমরা কবিতাটির টাইটেল বা শিরোনাম নিয়ে বিশ্লেষণ করব। টাইটেল বা শিরোনামে দুটি ওয়ার্ড রয়েছে। প্রথম ওয়ার্ড হচ্ছে ক্রো। তাহলে আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসছে, ক্রো শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমরা জানি ক্রো শব্দের অর্থ হলো কাক। ক্রো একটা কালো রঙের পাখি। তাহলে আমাদের মনে প্রশ্ন আসছে যে এখানে কবি কি ক্রো বলতে কাককেই বুঝিয়েছেন, না এর ভিতরে কোনো সিম্বলিক অর্থ রয়েছে? আলোচনার সুবিধার্থে তোমাদের কিন্তু কবিতার আলোচনার প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কবি শারমান অ্যালেক্সি ক্রো শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করেছেন। প্রথম অর্থ হলো ওয়েপন বা অস্ত্র, দ্বিতীয় অর্থ হলো আমেরিকান নেটিভস বা দ্য নেটিভস অফ আমেরিকা। আমেরিকার যারা আদি বাসিন্দা তাদেরকে তিনি ক্রো শব্দটির দ্বারা বুঝিয়েছেন। আসলে আমেরিকার যারা নেটিভ ছিলেন তারা ছিলেন ব্ল্যাক স্কিন্ড, কালো চামড়ার, এবং কাক বা ক্রোকে আমরা চিনি একটা কালো পালকওয়ালা পাখি হিসাবে। তাহলে সেই রেসিয়াল যে একটা টাচ রয়েছে আমেরিকানদের মধ্যে, সেটাকেই তিনি ক্রো শব্দের মধ্যে দিয়ে বুঝিয়েছেন। দ্বিতীয় ওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় ওয়ার্ডটি হলো টেস্টামেন্ট। আমরা যারা ইংরাজি ভাষায় লেখা সাহিত্য নিয়ে আগ্রহী তারা সকলেই কিন্তু টেস্টামেন্ট ওয়ার্ডটি সম্বন্ধে পরিচিত। আমরা জানি যে বাইবেলের দুটি অংশ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। তাই আমাদের মনে প্রশ্ন জাগছে এখানে টেস্টামেন্ট শব্দটির অর্থ কি। তো তোমাদেরকে আলোচনার সুবিধার্থে বলে রাখি, টেস্টামেন্ট কথার দুটি অর্থ। টেস্টামেন্ট কথার প্রথম অর্থ হচ্ছে রাইটিং এ উইল। উইল মানে হচ্ছে ইচ্ছাপত্র লেখা। দ্বিতীয় অর্থ হচ্ছে বিয়ারিং এ উইটনেস টু সামথিং, কোনো কিছুর সাক্ষী দেওয়া বা সাক্ষী থাকা। তাহলে এখানে কাক, সেই কাক বলতে আমরা সেই ওয়েপন বা অস্ত্রকেই বুঝি, বা ব্ল্যাক আমেরিকান নেটিভসদেরকেই বুঝি। তারা এখানে তাদের ইচ্ছাপত্রের কথা লিখছে। তাহলে চিঠিটা, তাহলে তাদের ইচ্ছাপত্র হলো এই কবিতাটি। তাদের মনের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটছে এই কবিতার মধ্যে দিয়ে। তাহলে ব্ল্যাক আমেরিকান নেটিভস তারা কি চাইছেন সেটা এই কবিতার মাধ্যমে জানতে পারছি। আবার যদি টেস্টামেন্ট ওয়ার্ডটার সেকেন্ড অর্থ দিয়ে আমরা কবিতার এই টাইটেলটিকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে ক্রো অর্থাৎ ব্ল্যাক আমেরিকান নেটিভসরা সাক্ষী দিচ্ছেন যে অত্যাচার তাদের সঙ্গে করা হয়েছে তার। তাহলে তারা সাক্ষী দিচ্ছেন নিজেদের উপর যে তাদের অত্যাচার করা হয়েছে হোয়াইট ম্যানদের দ্বারা, বেসিক্যালি পিউরিটান হোয়াইটদের দ্বারা, হোয়াইট পিপলের দ্বারা। সেই যে অত্যাচারের সাক্ষী, সেই অত্যাচারের সাক্ষ্য বহন করছে এই কবিতাটি। আমরা দেখতে পাচ্ছি কবিতাটি 7টি অংশে বিভক্ত। এই 7টি অংশকে আমরা কিন্তু বেসিক্যালি স্ট্যানজা বলবো না, আমরা কিন্তু 7টা সেকশন, 7 সেকশন হিসাবে এগুলোকে আমরা আইডেন্টিফাই করব। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে, কেন লিফটস ক্রো। কেন ক্রোটা তুলে নিচ্ছে, দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, অ্যান্ড স্ট্রাইকস ডাউন অ্যাবেল। প্রথম দুটি লাইনে আমরা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের কথা পাচ্ছি, এবং চরিত্রগুলি হলো কেন এবং অ্যাবেল। আমরা যারা বাইবেলের সঙ্গে কম বেশি পরিচিত, আমরা জানি বাইবেলে ওল্ড টেস্টামেন্ট অংশে কেন এবং অ্যাবেলের উল্লেখ আছে।
অ্যাডাম এবং ইভের প্রথম সন্তান হলো কেন এবং দ্বিতীয় সন্তান হচ্ছে অ্যাবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা আছে যে কেন ঈর্ষা বশত, হিংসা বশত, জেলাসি বশত তার ভাই অ্যাবেলকে হত্যা করেছিল। অ্যাবেলকে হত্যা করেছিল কি করে? বাই থ্রোয়িং এ রক বা উইথ এ রক, একটা বড় পাথরের সাহায্যে। এখানে কিন্তু শারমান অ্যালেক্সি বিবলিক্যাল অ্যাকাউন্টটাকে একটু হলেও মডিফাই করেছেন। তিনি এখানে ক্রো বলতে বুঝিয়েছেন একটা ওয়েপন, অস্ত্রকে, যে অস্ত্র দিয়ে কেন তার ভাই অ্যাবেলকে হত্যা করেছিল। একটু বিশ্লেষণ করে নি। প্রথম লাইনের সেকেন্ড ওয়ার্ড লিফটস, তুলছে, ক্রো, তাহলে ক্রো মানে কিন্তু এখানে একটা ওয়েপন বা অস্ত্রকে বোঝানো হয়েছে। যদিও কবি এখানে আক্ষরিক অর্থে বলেছেন দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, ওই ভারী চেহারার কালো পালকওয়ালা পাখি, অ্যান্ড স্ট্রাইকস ডাউন অ্যাবেল, এবং আঘাত করছে অ্যাবেলকে এবং তাকে মেরেও ফেলছে, সেই ইঙ্গিত কবি কিন্তু দিয়েছেন। তাহলে প্রথম দুটি লাইনে রাদার আমরা বলতে পারি কবিতার ফার্স্ট সেকশনে ক্রোকে ইউজ করা হয়েছে বা ক্রো ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছে অ্যাজ এ ওয়েপন, একটা অস্ত্র হিসাবে। তাহলে এখানে ক্রো শব্দটির অর্থ হচ্ছে এ কাইন্ড অফ ওয়েপন, এক ধরনের অস্ত্র। আমরা কিন্তু এখনো ফার্স্ট সেকশনে বিশ্লেষণ শেষ করে উঠতে পারিনি। দেখা যাক থার্ড লাইনে কবি কি বলছেন। ড্যাম সেজ ক্রো, এই যে তাকে ইউজ করা হলো হত্যা করার ক্ষেত্রে, তার ফলে ক্রো বা ওই ওয়েপনটি কি বলছে? ড্যাম। ড্যাম মানে হচ্ছে বি কন্ডেমড বাই গড, যে বা যারা, এখানে বেসিক্যালি কেনের সম্বন্ধে বলছে কেন শুড বি কন্ডেমড বাই গড, ভগবান যেন শাস্তি দেখ কেনকে, কারণ সে কিন্তু অলমোস্ট বিনা কারণেই তার ভাই অ্যাবেলকে মেরে দিয়েছে। আর কি বলছে? আই গেস দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এখানে ক্রো অর্থাৎ ওয়েপনটি অনুমান করছে এটাই হয়তো একেবারে শুরু, একেবারেই শুরু। কিসের শুরু? দ্য বিগিনিং অফ সেভারেল ইনসিডেন্টস অফ ফ্যাট্রিসাইড, ভাইকে হত্যা করার বিভিন্ন দৃষ্টান্তের এই শুরু। অর্থাৎ মনুষ্য সমাজের ইতিহাস ঘাটলে দেখা যাবে ভাই ভাইকে হত্যা করেছে, এই রকম ঘটনা এই বাইবেলের ওল্ড টেস্টামেন্টের যে সময় তার পরেও ঘটেছে। চলে যাচ্ছি আমরা সেকেন্ড সেকশনে। কবি কি বলছেন? দ্য হোয়াইট ম্যান ডিসগাইজড অ্যাজ এ ফ্যালকন, সাদা চামড়ার লোক অর্থাৎ পিউরিটান সেটলার্স। পিউরিটান মানে হচ্ছে নীতি ধর্মের দিক দিয়ে যারা শুদ্ধাচারী, সেটলার তারা কিন্তু আমেরিকায় এসে পাকাপাকিভাবে বসবাস করতে থাকছেন। ডিসগাইজড অ্যাজ এ ফ্যালকন, তারা ফ্যালকনের ছদ্মবেশ নিচ্ছেন। ফ্যালকন হচ্ছে এক ধরনের বাজ পাখি। ফ্যালকন খুব পাওয়ারফুল, ইটস এ প্রিডেটরি বার্ড, এসব সময় শিকার করে বেড়ায়। তাহলে হোয়াইট ম্যান এমন ভান করছে যেন তাদের হাতে প্রচুর ক্ষমতা, তারা সেই ক্ষমতাটাই প্রচার করবে, তারা ক্ষমতাটাই জাহির করবে, এইটাই যেন তাদেরকে কলোনাইজেশন এই ক্ষমতা তাদেরকে দিয়েছে। তাহলে ডিসগাইজড কথাটার মধ্যে কিন্তু কবি এই রকম একটা ইমপ্রেশন তৈরি করছেন যে হোয়াইট ম্যানরা ধরেই নিচ্ছে তাদের কাছে সেই লিবার্টি আছে, তাদের কাছে সেই ক্ষমতা আছে, তারা কলোনাইজড লোকজনদেরকে অত্যাচার করবেন, তারা নিজেদেরকে কিন্তু ফ্যালকন ভাবতে শুরু করেছেন। তাহলে ফ্যালকন ভেবে শুরু করে তারা কি অত্যাচার করছেন? সুপস ইন, সেই ফ্যালকনটা উপর থেকে শো করে নিচের দিকে নেমে আসছে। অ্যান্ড ইয়েট এগেন স্টিল সে স্যালমন ফ্রম ক্রোজ ট্যালুনস, এবং আবার একবার কাকের ট্যালুন অর্থাৎ পায়ের নখ থেকে, পায়ের থাবা থেকে একটা স্যালমন মাছকে স্টিল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। একটা ফ্যালকন উপর থেকে এসে স্যালমন মাছটা
ক্রো বা কাকের হাত থেকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে শারমান অ্যালেক্সি একটি গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ইভেন্টের কথা বলতে চেয়েছেন। সেই হিস্টোরিক্যাল ইভেন্টটি হলো কলোরাডো নদীর উপর বিভিন্ন ড্যাম তৈরি করার ফলে নেটিভ আমেরিকানদের পক্ষে সেই পরিমাণ স্যালমন মাছ আর পাওয়া সম্ভব ছিল না যে পরিমাণ স্যালমন মাছ তারা পেত কলোনাইজেশনের আগে। তাহলে এখানে স্যালমন মাছ কিন্তু স্যালমন মাছকেও বোঝাচ্ছে, কলোরাডো নদীর উপর ড্যাম তৈরি করাকেও বোঝাচ্ছে, আবার সিম্বলিক অর্থে এটাও বলছে যে নেটিভ আমেরিকানদের এগ্রিকালচারাল ল্যান্ড এবং পাশ্চার ল্যান্ডগুলো পিউরিটান হোয়াইট সেটলার্সরা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। সেকেন্ড সেকশনের শেষ দু লাইনে কবি কি বলছেন, ড্যাম সেজ ক্রো। তাহলে সেকেন্ড সেকশনে ক্রো বলতে কিন্তু বোঝানো হচ্ছে নেটিভ আমেরিকানদেরকে। তাহলে কাক বলছে নরকবাসক কাদের, পিউরিটান হোয়াইট লোকদের। কি বলছে, ইফ আই কুড সুইম, আমি যদি সাঁতার কাটতে পারতাম, আই উড হ্যাভ ফ্লেড দিস কান্ট্রি ইয়ার্স এগো। নেটিভ আমেরিকানদের এইরকম একটা রিয়েলাইজেশন হচ্ছে, উপলব্ধি হচ্ছে, তারা যদি প্যাট্রিয়টিক সেন্টিমেন্টকে চাপা দিয়ে নিজের দেশ ছেড়ে চলে যেতে পারতেন, তারা বহু আগেই নিজের দেশ ছেড়ে চলে যেতেন। তাহলে পরোক্ষভাবে এই সাঁতার কেটে চলে যাওয়া এই ঘটনার পিছনে কবি কিন্তু এই ঘটনারই উল্লেখ করতে চাইছেন যে পিউরিটান হোয়াইট সেটলার্সদের অত্যাচার এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে নেটিভ আমেরিকানদের মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বিধা কাজ করছিল বা দ্বন্দ্ব কাজ করছিল। তারা এই অত্যাচার সহ্য করে এই তাদের নেটিভ প্লেস, তাদের বার্থ প্লেসে থাকবে, না তারা অন্য জায়গায় চলে যাবে। যাই হোক, তাদের মধ্যে থাকা প্যাট্রিয়টিক সেন্টিমেন্টের ক্লেম বা দাবি অনেক বেশি হওয়ার কারণে তারা কিন্তু এই অত্যাচার মুখ বুজে সহ্য করে নিচ্ছে। তাহলে আমরা যে টাইটেলে যে কথাটা বলেছিলাম যে এই কবিতাটা হচ্ছে ক্রোদের টেস্টামেন্ট, ইচ্ছাপত্র, তাহলে বলছে যে তারা কিন্তু বারবার চেয়েছে, তাদের মনে বারবার সেই ফিলিংস কাজ করেছে যে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব অন্য কোথাও, যেখানে আমাদের উপর এই অত্যাচার এই নিপীড়ন হবে না। আবার অন্যদিকে বলতে গেলে টেস্টামেন্ট ওয়ার্ডটার সেকেন্ড মিনিং দিয়ে তারা কিন্তু এই অত্যাচারের সাক্ষী থাকছে, তারা নিজেরাই অত্যাচার ভোগ করছে এবং তাদেরই যেন অনুভূতিগুলিকে এখানে কবি প্রকাশ করছেন। থার্ড সেকশনে কি বলছেন কবি, দ্য ক্রো গড অ্যাজ ডেপিক্টেড ইন অল দ্য রিলায়েবল ক্রো বাইবেলস লুকস এক্স্যাক্টলি লাইক এ ক্রো। আমরা জানি যে নেটিভ আমেরিকানরা ছিল ধর্মের দিক দিয়ে পেগান, তাদেরকে ওই পিউরিটান সেটলাররা খ্রিস্টান ধর্মে দীক্ষা দিয়েছিলেন এবং তাদের মধ্যে খ্রিস্টান ধর্মের আদর্শগুলোকে ইনগ্রেন্ড করবার জন্য তাদেরকে বাইবেল উপহার দিয়েছিলেন। কিন্তু এই বাইবেলগুলো পড়ার পর নেটিভ আমেরিকানদের মধ্যে কিন্তু খুব পজিটিভ কোনো রিয়াকশন তৈরি হয়নি, বরং তাদের মধ্যে এ কাইন্ড অফ ক্যাজুয়ালিটি ডেভেলপ করেছিল। কীরকম, দ্য ক্রো গড অ্যাজ ডেপিক্টেড ইন অল দ্য রিলায়েবল ক্রো বাইবেলস লুক এক্স্যাক্টলি লাইক এ ক্রো। কাকদের দেবতা অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির মতে যে দেবতা, অ্যাজ ডেপিক্টেড তাকে যেরকম দেখানো হয়েছে সমস্ত বাইবেলে, লুক এক্স্যাক্টলি লাইক এ ক্রো, সে কিন্তু কাকের মতনই দেখতে, অর্থাৎ গড ভগবান তার চেহারা মানুষের মতনই, আবার ভগবানকে পুজো করছে মানুষ। তাহলে ভগবান এবং ভক্ত উভয়েরই কিন্তু চেহারার মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে। আমরা এখানে মনে রাখব যে বাইবেলে বলা আছে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ,
নিজের চেহারার মতো করে ভগবান মানুষকে জন্ম দিয়েছিলেন বা তার সন্তানকে জন্ম দিয়েছিলেন। কিন্তু এই যে একটা সিমিলারিটি ইন অ্যাপিয়ারেন্স বিটুইন দ্য ডেইটি অ্যান্ড দ্য ডিভোটি, দেবতা এবং তার ভক্ত, ইট হ্যাড এ বেনফুল ইফেক্ট আপন দ্য ফেথ of the Native Americans in the new religion, that is Christianity, to which they were recently converted. তাহলে ভগবানের সঙ্গে মানুষের চেহারার যে মিল, সেটা কিন্তু নেটিভ আমেরিকানরা ভালো চোখে নেয়নি। কারণ কি, তারা এতদিন ছিল পেগান, অর্থাৎ প্রকৃতি তারা পুজো করত, প্রকৃতিকে পুজো করত, তারা গডকে মনে করত আনসিন, গডকে তারা অ্যাবস্ট্রাকশন রূপে দেখত। তারা নেচারের বিভিন্ন ম্যানিফেস্টেশন, যেমন ট্রিজ, স্টোনস, রেন, সান, এগুলোকে তারা পুজো করত। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তারা গডকে শুধুমাত্র কংক্রিটভাবেই দেখছে না, বরং দেখছে গডের সঙ্গে তাদের চেহারার কোনো পার্থক্য নেই। তাই তারা কি বলছে? ড্যাম সেজ ক্রো, ক্রো বলছে ড্যামড, নরকবাসক। কার নরকবাসক? পিউরিটান হোয়াইট সেটলারদের। দিস মেক্স ইট সো মাচ ইজিয়ার টু ওয়ার্শিপ মাইসেলফ। কি বলছে? তার পক্ষে বেশি সোজা হচ্ছে নিজেকে পুজো করা, ভগবানকে পুজো করা আর নিজেই নিজেকে পুজো করা তার কাছে একই বলে মনে হচ্ছে। এই ঘটনার মধ্যে দিয়ে শারমান অ্যালেক্সি বলতে চাইছেন যে রিলিজিয়ানকে যদি ইম্পোজ করে দেওয়া হয় কলোনাইজেশন বা সেটেলমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, সেটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে, তার নেতিবাচক একটা প্রভাব থাকতে পারে। সর্বোপরি সকল ধর্মের আদর্শ কিন্তু আলাদা, তাই রাতারাতি একটা পেগান মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দিয়ে তারপর কিন্তু খ্রিস্টান ধর্মের আদর্শগুলো চাপিয়ে দেওয়াটা খুব ইজি হবে না, বা তার কাছে নতুন ধর্মের প্রতি সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করাটাও খুব সহজ হবে না। চলে আসছি ফোর্থ সেকশনে। কবি কি বলছেন? অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো ক্রো স্যাক্রিফাইসেস হিজ ফার্স্ট বর্ন সন। এখানে আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের উল্লেখ করা একটি ঘটনার উল্লেখ পাচ্ছি। সেই ঘটনাটি হলো ব্যাটেল অফ জেরিকো। ব্যাটেল অফ জেরিকোতে কি হয়েছিল? জোশুয়া প্রমিসড ল্যান্ড খুঁজে পাওয়ার জন্য জেরিকোতে আক্রমণ করেছিল এবং জেরিকো শহরে আগুন লাগিয়ে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কি করেছিল? যারা বেঁচে ছিল তারা জেরিকো শহরটিকে পুনরায় তৈরি করবার চেষ্টা করেছিল। জোশুয়া তাদের উপর রেগে গিয়ে তাদের প্রত্যেকের প্রথম সন্তানকে হত্যা করেছিল। এটা ছিল একটা বৃহৎ মাপের ক্ষতি। আগুনে যেমন ক্ষতি হয়েছে, পরবর্তী ক্ষেত্রে নিজেদের যে ফার্স্ট বর্ন সন তাদেরকেও কিন্তু হারিয়ে ফেলেছিল জেরিকো শহরের বেঁচে থাকা লোকগুলি। সেই ঘটনাটি উল্লেখ করে কবি এখানে বলছেন অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো। জেরিকো যে ছাই হয়ে যাচ্ছে, জেরিকোতে আগুন লাগিয়ে দিচ্ছে জোশুয়া, সে প্রমিসড ল্যান্ডের সন্ধান করছে, তাই জেরিকো শহরটি ছাইয়ে পরিণত হচ্ছে। ক্রো স্যাক্রিফাইসেস হিজ ফার্স্ট বর্ন সন। জেরিকো শহরে বেঁচে থাকা বাকি লোকরা যারা চেষ্টা করেছিল শহরটাকে রিবিল্ড করতে, পুনরায় তৈরি করতে, তাদের ফার্স্ট বর্ন সনদের জীবন এরপরেও চলে যাচ্ছে। তাহলে একটা দিস ইজ এ পিকচার অফ ম্যাসিভ ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিংস। মানুষের একটা বৃহত্তর ক্ষতি, বৃহত্তর ধ্বংস, বৃহত্তর মৃত্যুর ছবি দেখতে পাচ্ছি। ড্যাম সেজ ক্রো, ক্রো বলছে নরকবাসক। কার নরকবাস হবে? যে বা যারা জেরিকো শহরে এইরকম নারকীয় কাণ্ড কারখানা করেছিল। এ মিলিয়ন নেস্টস আর সোকড উইথ ব্লাড। 1 মিলিয়ন বাসা রক্তে ভিজে গেছে। এখানে কিন্তু ক্রো বলতে চাইছে আমেরিকার কথা। যখন পিউরিটান সেটলাররা আমেরিকায় থাকতে আসে, তারা প্রথমে প্রচুর পরিমাণে অত্যাচার করে,
প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড করে। সেই হত্যাকাণ্ডের উল্লেখ করতে গিয়ে কবি বলছেন ক্রোয়ের মাধ্যমে যে মিলিয়ন নেস্ট রক্তে ভিজে গেছে, অর্থাৎ প্রচুর রক্তপাত ঘটিয়েছে পিউরিটান সেটলার্সরা। আমরা যখন প্রথম স্ট্যাঞ্জাটি আমরা পড়ছিলাম তখন আমরা কি বলেছিলাম, এখানে ক্রো বলেছিল যে ভাই ভাইকে হত্যা করবে, এই রকম ঘটনা পরবর্তী ক্ষেত্রেও ঘটবে। আমরা দেখতে পাচ্ছি এই জশুয়ার ঘটনায় মানুষ মানুষকে হত্যা করছে, আবার পিউরিটান সেটলারদের আমেরিকায় এসে পাকাপাকিভাবে থাকার ঘটনাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষকে হত্যা করছে। তাহলে ফ্র্যাট্রিসাইড, যার উদাহরণ হিসাবে কবি প্রথম অংশেই কবিতার প্রথম দিকেই বলেছিলেন কেন কিভাবে অ্যাবেলকে হত্যা করেছিল, সেই ফ্র্যাটিসাইডের পরবর্তী কিছু উদাহরণ আমরা এখানে জানতে বা দেখতে পাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী অংশে, 5 নম্বর অংশে কি বলছে, হোয়েন ক্রোজ ফাইট ক্রোজ দ্য স্কাই ফিলস উইথ বিক্স অ্যান্ড ট্যালুনস ড্যাম সেজ ক্রো ইটস রেনিং। আমরা এখানে দেখতে পাচ্ছি কাক কাকের সঙ্গে লড়াই করছে, অর্থাৎ নেটিভ আমেরিকানদের মধ্যেই একটা লড়াই বাঁধছে। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে ট্রাইবাল যে একটা ফাইট, বিভিন্ন উপজাতির লোকদের মধ্যে যে ফাইট হচ্ছে নেটিভ আমেরিকানদের মধ্যেই, তারই উল্লেখ এখানে কিন্তু কবি করছেন। তাই কাক কাকের সঙ্গে লড়াই করছে এবং দ্য স্কাই ফিলস উইথ বিক্স, বিক মানে ঠোঁট, অ্যান্ড ট্যালুনস, গোটা আকাশে ঠোঁটে ভর্তি। তাহলে ঠোঁট মানে কিন্তু আমরা বলতে পারি এখানে নেটিভ আমেরিকানদেরকেই বলতে চাই। ট্যালুনস, ট্যালুনস মানে কিন্তু আমরা জানি ট্যালুনসের উল্লেখ কিন্তু আমরা আগেও পেয়েছি। ট্যালুনস মানে হচ্ছে পজ, থাবা। তাহলে ফিজিক্যালি কিন্তু পার্টিসিপেট করছে ট্রাইবাল লোকরা, যারা বেসিক্যালি নেটিভ আমেরিকান। এবং কি হচ্ছে, ড্যাম সেজ ক্রো ইটস রেনিং ফেদার্স, কাকে কাকে মারামারি করছে, এর ফলে কি কালো পালকগুলো খসে পড়ে যাচ্ছে। তাহলে ট্রাইবালদের মধ্যে ঝামেলা লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে পিউরিটান হোয়াইট পিপলরা। এবং এই পালক, যার রং কালো, সেই কালো পালক খসে যাওয়া, এটা কিন্তু এরই প্রতীক দিচ্ছে নেটিভ আমেরিকানরা তাদের কালচারাল আইডেন্টিটি হারিয়ে ফেলছে। এবং কি হোয়াইট পিপলরা জানে ব্ল্যাক পিপল বা নেটিভ আমেরিকানদের মধ্যে যদি এইভাবে ট্রাইবাল সেন্টিমেন্ট দিয়ে একটা ফাটল সৃষ্টি করা যায়, তাহলে তাদের পক্ষে কিন্তু অনেক বেশি সুবিধাজনক হবে আমেরিকায় পাকাপাকিভাবে থেকে যাওয়া বা দীর্ঘদিন জায়গাটার উপর কলোনিয়াল রুল এস্টাবলিশ করা। 6th সেকশনে কবি কি বলছেন, ক্রো ফ্লাইজ অ্যারাউন্ড দ্য রিজার্ভেশন অ্যান্ড কালেক্টস এমটি বিয়ার বটলস। কাকরা অর্থাৎ নেটিভ আমেরিকানরা ঘুরে বেড়াচ্ছে রিজার্ভেশনের চারিদিকে। রিজার্ভেশন মানে হচ্ছে রিজার্ভয়ার, কিছু পাত্র। অর্থাৎ এখানে কবি সেই একই জায়গায় নিয়ে যাচ্ছেন, কলোরাডো নদীর উপরে যে ড্যাম তৈরি করা হয়েছিল তার সঙ্গে সঙ্গে কিছু রিজার্ভয়ার তৈরি করা হয়েছিল সেই নেটিভ আমেরিকানরা কলোরাডো নদীর 2 তীরে যেখানে থাকতো সেই বসতিতে। তার ফলে কি হয়েছিল, তাদের ইনকাম অনেক পরিমাণে কমে গিয়েছিল। তারা তো নেচারের উপর ডিপেন্ডেন্ট ছিল, বেসিক্যালি এগ্রিকালচার, ফিশিং, তাদের দুটো ক্ষেত্রেই কিন্তু অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়েছিল। তাই আউট অফ ফ্রাস্ট্রেশন, হতাশার বলে তারা কি করেছিল, তারা অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। তাই বলছেন অ্যান্ড কালেক্টস এমটি বিয়ার বটলস, এবং কিছু কিছু নেটিভ আমেরিকান কি করতে লাগলেন, এই মদের ফাঁকা বোতলগুলোকে কালেক্ট করতে লাগলেন। কারণ কোনোভাবে তো লাইফ লিড করতে হবে, তাদের তো নেচারের উপর যে রিলায়েন্স ছিল সেইখানে কিন্তু নেচার বিট্রে করেনি। পিউরিটান সেটলার্সরা তাদের এক্সিস্টেন্সকে প্রবলেমেটাইজ করে দিয়েছে। আর কি বলছেন, বাট দে আর সো হেভি, কিন্তু এই বিয়ারের বোতলগুলো এতটাই ভারী
হি ক্যান অনলি ক্যারি ওয়ান অ্যাট এ টাইম। নেটিভ আমেরিকান, তাকে তিনি ভাবছেন যে সে মদের ফাঁকা বোতলগুলোকে কালেক্ট করছে, কিন্তু বোতলগুলো এতটাই ভারী সে একটার বেশি বোতল ক্যারি করতে পারছে না একবারে। সো ওয়ান বাই ওয়ান হি রিটার্নস দেম, তাই একটা একটা করে নিয়ে এসে ফিরে যাচ্ছে, যেখানে তার একটা পাত্র রয়েছে, ফাঁকা বা বস্তা রয়েছে, বস্তার মধ্যে সে ফাঁকা বোতলগুলোকে একটা একটা করে রাখছে। বাট গেটস অনলি 5 সেন্টস এ বটল, শুধুমাত্র প্রত্যেকটা বোতলে সে 5 সেন্ট করে পাচ্ছে। অর্থাৎ তার পরিশ্রমটা অনেক বেশি এবং তার আর্নিংটা অনেক কম। তাহলে এই পিউরিটান সেটলার্সরা বিভিন্নভাবে নেটিভ আমেরিকানদের উপর অত্যাচার করছে। ক্রিশ্চিয়ানিটির যে মূল প্রিন্সিপাল সেটা হচ্ছে ফ্রেটার্নিটি, সৌভ্রাতৃত্ব। তাহলে সেই যে ফ্রেটার্নিটি, সেই যে ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড প্রিচড ইন ক্রিশ্চিয়ানিটি, সেই ক্রিশ্চিয়ানিটির সেই বৃহত্তর আদর্শের ভায়োলেশন আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা নেটিভ আমেরিকানদের অত্যাচার করছেন, কিন্তু ক্রিশ্চিয়ানিটির নিয়ম অনুযায়ী সকলেই কিন্তু ভাই, বিকজ দে আর দ্য চিলড্রেন অফ দ্য সেম গড, তারা একই ভগবানের সন্তান। তাহলে ওই যে কেন এবং অ্যাবেল এর ঘটনা থেকে যে ক্রো এর রিয়েলাইজেশন যে ভাই ভাইকে খুন করে দিচ্ছে, অত্যাচার করছে, এই ঘটনা পরবর্তীতেও ঘটবে, আমরা কিন্তু সেই ঘটনা দেখতে এখানে পাচ্ছি, যে সেই ঘটনা পরবর্তীতেও ঘটছে। ড্যাম সেজ ক্রো, রিডেমশন ইজ নট ইজি। এই যে একটা কষ্টকর অভিজ্ঞতা থেকে ক্রো অর্থাৎ নেটিভ আমেরিকানরা বলছে যে রিডেমশন খুব সহজ নয়। রিডেমশন কথা দুটি অর্থ, কি কি অর্থ? দ্য অ্যাক্ট অফ গেটিং ব্যাক সামথিং, কোনো কিছুকে ফিরিয়ে পাওয়া বা ফিরে পাওয়া। কোনটা ফিরে পাওয়া? যে প্রি কলোনিয়াল এক্সিস্টেন্স, কলোনিয়ালিজমের পূর্ববর্তী অস্তিত্ব ফিরে পাওয়া ইজি নয়। দ্বিতীয় অর্থ রিডেমশনের কি? স্যালভেশন অ্যাচিভড ইন দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জগতে যাওয়া, অর্থাৎ মৃত্যুবরণ করা, তার মধ্যে মুক্তি পাওয়া, বর্তমান জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়া। এটাও ইজি নয়, কারণ কি? মৃত্যু চাইলেই আসবে না, কারণ ক্রিশ্চিয়ানিটি মতে যতক্ষণ না ভগবান চাইছেন কেউ মরতে পারবে না। তাহলে যেন লাইফ হচ্ছে ইটার্নাল পানিশমেন্ট, ইটার্নাল টর্চার টু দ্য নেটিভ আমেরিকানস। চলে এসছি একেবারে কবিতার শেষ অংশে, অর্থাৎ 7th সেকশন। কি বলছেন কবি? ক্রো রাইডস এ পেল হর্স। এখানে দেখতে পাচ্ছি ক্রো চেপে আছে একটা পেল হর্সের উপরে। পেল হর্স মানে হচ্ছে ফ্যাকাশে রঙের হর্স বা ঘোড়া। এই পেল হর্স কথাটা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে বিবলিক্যাল চ্যাপ্টার এন্টাইটেল রেভেলেশন। রেভেলেশন নামক বাইবেলের অধ্যায়ে, বাইবেলের অধ্যায় যার নাম রেভেলেশন। সেখানে এই পেল হর্স হচ্ছে 4 নাম্বার ঘোড়া। সেই 4 নাম্বার ঘোড়াটা একটা এম্পায়ার, একটা সাম্রাজ্যের পতন ঘটায়। এখানে আমরা ধরে নিচ্ছি যে ক্রো চেপে আছে পেল হর্সের উপর, অর্থাৎ আমেরিকান যে একটা কলোনিয়াল রুল আন্ডার হুইচ আমেরিকা বিলংস, আমেরিকা যে কলোনিয়াল রুলের মধ্যে আছে তার কিন্তু পতন ঘটবে। ইনটু এ ক্রাউডেড পাউও, পৌও হচ্ছে একটা ট্র্যাডিশনাল সোশ্যাল গ্যাদারিং, যেখানে নেটিভ আমেরিকানরা গ্যাদার হয় তাদের অ্যানসেস্টরদেরকে সম্মান করতে, পিতৃপুরুষদের সম্মান করতে এবং একই সঙ্গে তাদের কালচারটাকে সেলিব্রেট করতে। তাহলে আমেরিকানদের গ্যাদারিংয়ে তারা দেখতে পাচ্ছে যে একটা ডিস্ট্রাকশন নিশ্চিত। কিসের ডিস্ট্রাকশন? দ্য কলোনিয়াল রুল ইন আমেরিকা, আমেরিকার উপরে হোয়াইট সেটলারদের যে সাম্রাজ্যবাদ তার পতন নিশ্চিত। বাট নান অফ দ্য ইন্ডিয়ান প্যানিক,
ইন্ডিয়ান মানে কিন্তু আমেরিকার বাসীদেরই কথাই বলা হচ্ছে, নেটিভ আমেরিকানদেরকেই কথাই বলা হচ্ছে। নেটিভ আমেরিকানরা কেউ ভয় পাচ্ছে না। কারণ কি, তাদের কাছে জীবন ছিল মৃত্যুরই সামিল। এরপর যদি তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, তারাই ধ্বংস হয়ে যায়, তাতেও তাদের কিছু এসে যাবে না। ইট সিমস অ্যাজ ইফ ডেথ উইল বি এ কাইন্ড অফ রিলিজ টু দেম। তাদের কাছে মৃত্যু হবে মুক্তির সমান। ড্যাম সেজ ক্রো, আই গেস দে অলরেডি লিভ নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ক্রো বলছে, নেটিভ আমেরিকানরা বলছে বা নেটিভ আমেরিকান বলছে যে আই গেস, তার অনুমান, দে অলরেডি লিভ, দে মিনস পিউরিটান হোয়াইট সেটলার্স, নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষের দিকে। অর্থাৎ তাদের এই কলোনাইজেশন এর পৃথিবী, তাদের কলোনিয়াল রুল শেষের দিকে। এদের কলোনিয়াল রুল পৃথিবীতে আর থাকবে না। বলছে ইট ইজ নট ফার অ্যাওয়ে দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল বি ফ্রি ফ্রম দ্য পেনফুল এক্সিস্টেন্স অফ কলোনিয়ালিজম। ইট ইজ পেনফুল নট ফর দ্য কলোনাইজার্স বাট ফর দ্য কলোনাইজড। এটা কষ্টকর কাদের ক্ষেত্রে? যারা ঔপনিবেশ গড়ে তুলছে তাদের ক্ষেত্রে নয়, যেখানে উপনিবেশ গড়ে তোলা হচ্ছে তাদের উপর এটা একটা অত্যাচার। তাহলে নেটিভ আমেরিকানরা মৃত্যুবরণ করে নিতে চাইছে, কারণ তারা দেখছে মৃত্যুর মধ্যেই এই জগতের কষ্ট থেকে মুক্তি। যাই হোক, কবিতাটির সম্পূর্ণ বিশ্লেষণ আমি করে ফেললাম। আশা করা যায় এই কবিতা সংক্রান্ত তোমাদের অনেক সমস্যারই সমাধান করে দিতে আমি পেরেছি। বেসিক্যালি কবিতাটার আন্ডারস্ট্যান্ডিং সংক্রান্ত কোনো সমস্যা আশা করি আর থাকবে না। যদি থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তোমাদের মূল্যবান মতামত ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো, এবং তোমাদের নিজস্ব যদি কোনো দাবি থেকে থাকে পরবর্তী ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত, বা তোমরা যদি কোনো টপিকের উপরে ই বুক পেতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করবে 9434581673 নাম্বারে। সকলকে ধন্যবাদ।